হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। আমি পবন সাহা, তোমাদের ম্যাথ ও রিজনিং এর মেন্টর। আরো একবার রাত 8টার ইউটিউব ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো এখন আমরা যেটা করতে যাবো সেটা হচ্ছে আগামী দিনের বিভিন্ন পুলিশ রিলেটেড পরীক্ষার জন্য খুব সুন্দর বাছাই করা আমরা বেশ কিছু ম্যাথসের কোশ্চেন আমরা প্র্যাকটিস করবো এখন। এবং তোমাদেরকে বলে রাখি, আমাদের সিআরপি একাডেমি পেইড ব্যাচ কোর্সে মিশন খাকি পুলিশ ব্যাচ বলে একটি কনসেপচুয়াল ব্যাচ চলছে এবং সাইড বাই সাইড বা চলছে ইন দ্য সেন্স 27শে নভেম্বর থেকে স্টার্ট হবে। এবং আমাদের একটা প্র্যাকটিস ব্যাচ আমাদের কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা যদি মনে করো আমাদের সিআরপি একাডেমির পেইড ব্যাচ কোর্সে তোমরা জয়েন করতে পারো। জয়েন করার জন্য তোমরা আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার 9647553612 এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, তাহলেই তোমরা সমস্ত রকমের ডিটেলস গুলো জানতে পেরে যাবে। ওকে, তো স্টার্ট করছি আজকের ফার্স্ট কোয়েশ্চেন। বলছে কি যে যদি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে বিয়োগ করা হয় ক্ষুদ্রতম 6 অঙ্কের থেকে, তাহলে বিয়োগফল কত হবে? এখানে কি বলেছে? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে বিয়োগ করা হচ্ছে কার থেকে? ক্ষুদ্রতম 6 অঙ্কের সংখ্যা থেকে। তাহলে ক্ষুদ্রতম 6 অঙ্কের সংখ্যাটা কি রকম হবে? 1 দিয়ে 5টা শূন্য, 1 দিয়ে 5টা শূন্য, এটা হচ্ছে আমার কি 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এবং আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে সবচেয়ে বড় যেটা আমার 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা রয়েছে সেটা কি হবে? সবচেয়ে বড় 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে আমার 4টে 9। এবার এটার বিয়োগফলটা কত হবে সেটাই বলতে বলেছে। দেখো তাহলে কত হবে? 9 একে 10, তোমার এখানে আসছে কত? 10। তাহলে এখানে হয়ে গেল তোমার শূন্য, তারপরে এখানেও হয়ে গেল শূন্য, তারপরে এখানেও হয়ে গেল শূন্য, এবং তারপরে এখানে 1 দিয়ে আলটিমেটলি আসবে 9, তারপরে তো 0 হয়ে যাচ্ছে। তো বেসিক্যালি 90001 দ্যাট ইজ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। খুব সুন্দর, এটা সিম্পল কোয়েশ্চেন, যদিও একদম বাচ্চাদের কোয়েশ্চেন, ক্লাস 5-6 এর কোয়েশ্চেন। হ্যাঁ, ক্লাস 5-6 এর কোয়েশ্চেন, কিন্তু এই কোয়েশ্চেন গুলো তোমরা কিন্তু পরীক্ষা হলে হঠাৎ করে দিয়ে দিলে কিন্তু কি হবে? একটা সমস্যা তৈরি হতে পারে, যার জন্য আমরা এটা স্টার্ট করলাম। নেক্সট কোয়েশ্চেন আসি। বলছে কি যে একটি বহুভুজের, একটা পলিগন বা বহুভুজের অন্তস্থ কোণগুলির সমষ্টি হচ্ছে বহিস্থ কোণগুলির সমষ্টি 3 গুণ, তাহলে বহুভুজের বাহু সংখ্যা কত? কিভাবে করবে? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি বহুভুজের অন্তস্থ কোণগুলির সমষ্টি হচ্ছে বহিস্থ কোণগুলির সমষ্টি 3 গুণ। তাহলে ভালো করে বোঝো, আমরা কি জানি যে যদি আমার বাহু সংখ্যা যদি n হয়, তাহলে আমাদের যে অন্তস্থ কোণের সমষ্টি সেটা কত হবে? সেটা আমরা ইন্টারনাল অ্যাঙ্গেল বলে বলছি, ইন্টারনাল অ্যাঙ্গেল, ঠিক আছে? তাহলে অন্তস্থ কোণের সমষ্টি যেটা হবে, হ্যাঁ, সামেশন অফ ইন্টারনাল অ্যাঙ্গেলস, সেটা হবে আমার 2n-4 ইন্টু 90 ডিগ্রি, 2n-4 ইন্টু 90 ডিগ্রি, বা এটাকে অবশ্য অনেকে এইভাবে লেখেন n-2 ইন্টু 180 ডিগ্রি। বেসিক্যালি ভেতর থেকে 2 কমন নিয়ে 90 এর সঙ্গে গুণ করে দেওয়া। তো আমাদের ইন্টারনাল অ্যাঙ্গেলের সামেশন কত আসছে? 2n-4 ইন্টু 90 ডিগ্রি। আর আমাদের এক্সটার্নাল অ্যাঙ্গেল, সামেশন অফ এক্সটার্নাল অ্যাঙ্গেল, সেটা কত হবে? সেটা হবে আমাদের বেসিক্যালি 360। তো সকলে জানো, যে কোনো পলিগনই হোক না কেন, আমাদের এক্সটার্নাল অ্যাঙ্গেল বা বহিস্থ কোণগুলির সমষ্টি কত হচ্ছে? 360 ডিগ্রি। এবার বলছে কি যে এখানে বলছে যে কোণগুলির সমষ্টি হচ্ছে অন্তস্থ কোণগুলির সমষ্টি হচ্ছে বহিস্থ কোণগুলির সমষ্টি 3 গুণ, তার মানে কি এখানে কি এসে দাঁড়ালো? যে এই যে 2n-4 ইন্টু 90 ইজ ইকাল টু হয়ে গেল তোমার 3 ইন্টু 360, তাই না? তাহলে এখানে আমরা n এর ভ্যালু কত বের করব? দেখো এখানে n এর ভ্যালু আমরা চট করে বের করে নেবো। দেখতেই পাচ্ছি যে 90 দিয়ে কাটবো, 90 4 হয় আমার বেসিক্যালি 360, তাহলে 3 4 হয়ে গেল 12। আর এখানে তোমার 4 আছে, 12 মাইনাস 4 গুলো কত হবে? 12 মাইনাস 4 গুলো হয়ে যায় 8। এবার এখানে একটু ভুল হচ্ছে মনে হচ্ছে কিছু একটা। 12 আর না, 12 মাইনাস 4 কেন, 12 4 16, হ্যাঁ 12 4 16, তাহলে 2n ইজ ইকুয়াল টু কত হবে? 12 প্লাস 4 হচ্ছে 16, n ইজ ইকুয়াল টু কত হবে? 8। তাহলে এই যে বহুভুজটা বা পলিগনটা সেটা কি হচ্ছে? অষ্টভুজ, বা যার বাহু সংখ্যা কত হবে? 8। আমার বাহু সংখ্যা বেরিয়ে গেছে, সেটা কত হবে? 8 ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে এই বহুভুজটার একটা পার্টিকুলার নাম আছে, সেই নামটা কি হচ্ছে। হ্যাঁ, আমরা তো বাংলায় বললাম অষ্টভুজ, এটা তো
সবাই বুঝতে পারলে যে অষ্টভুজ মানে অষ্ট মানে আট, এটা সবাই জানো। তাহলে এটাকে ইংরেজিতে একটা টার্ম বলে, ঠিক আছে, এটা ইংলিশ টার্ম রয়েছে, সেই ইংলিশ টার্মটা তোমরা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে একটু জানাবে, ঠিক আছে। তো আশা রাখছি তোমরা এই কোশ্চেন গুলো বুঝতে পারছো। তাহলে এই দুটো ফরম্যাটটা মনে রাখো, যে সামেশন অফ ইন্টারনাল অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু 2n-4 ইনটু 90 ডিগ্রি, আর এটা হচ্ছে সামেশন অফ ইন্টারনাল এক্সটার্নাল অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু কত হলো 360 ডিগ্রি। এবার এটা কোশ্চেন হিসেবে আমরা এটাকে সুন্দর করে ক্যালকুলেশন করলাম, অ্যানসার করে চলে আসবো নেক্সট কোশ্চেনে। এখানে দেখো একটা বেশ ইন্টারেস্টিং কোশ্চেন দিয়েছে, কি দিয়েছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার এটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে 1। তাহলে abcd এর সর্বাধিক মান কত হবে? তাহলে abcd এর সর্বাধিক a ইনটু b ইনটু c ইনটু d এর সর্বাধিক মান বা ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? তোমরা এখানে মনে করতেই পারো যে আচ্ছা a স্কয়ার প্লাস b স্কয়ার, সাধারণত কি হয় যখন ধরো লেটস সে a প্লাস b প্লাস c করি, তখন আমরা কি করি a 1 প্লাস 1 প্লাস 1 বসিয়ে একটা কিছু করে দেওয়ার চেষ্টা করি, কিন্তু এই ক্ষেত্রে সেটা করা যাবে না, তাই নয় কি? তাহলে এখানে কিভাবে করবো? এখানে একটু ভালো করে দেখো যে আমরা দেখতে পাচ্ছি যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার এটা যদি আমার 1 হয়, তাহলে a b c d এর ভ্যালু যদি বের করতে হয়, তাহলে আমি এখানে এই 1টাকে কি এখানে দেখো চারটে চারটে করে আছে না, তাহলে আমি a is equal to b is equal to c is equal to d ধরে নেব, ঠিক আছে। এটা আমি কি করব, লেট ধরে নেব। এটা is equal to কত হবে? তাহলে আমার হচ্ছে 1/4। কেন 1/4 হলো? কারণ 1 কে আমি 4 দিয়ে ভাগ করছি। আচ্ছা, তাহলে আমরা একটু ভালো করে দেখবো যে সরি, এখানে আমরা a স্কয়ার b স্কয়ার c স্কয়ার d স্কয়ার ইজ ইকুয়াল টু 1/4 ধরবো। তাহলে এখান থেকে আমরা বলবো a ইজ ইকুয়াল টু b ইজ ইকুয়াল টু c ইজ ইকুয়াল টু d ইজ ইকুয়াল টু হাফ হবে, ঠিক আছে, হাফ হবে। ওকে, এই কেন 1/4 করলাম, কেন 1/2 না, সেটাও বুঝতে হবে যে 1 কে তুমি 4 ভাগে ভাগ করছো, 1 কে তুমি 4 ভাগে ভাগ করলে কত করবে? 1/4 দিয়ে তো প্রত্যেকটাকে মানে 1/4 1/4 1/4 1/4 এই চারটাকে যোগ করে দেখো তোমার কত আসছে, 1 আসছে না? তো এটাই তো ফান্ডাটা এখানে অ্যাপ্লাই করলাম। তাহলে এখানে যদি a স্কয়ার যদি তোমার 1/4 হয়, তাহলে a কত হবে? হাফ হবে, ব্যাস। এইবার এটা কিন্তু অ্যান্সার নয়, এখানে বলেছে ABCD এর অ্যান্সার চেয়েছে, ABCD এর ম্যাক্সিমাম ভ্যালু চাই, তাহলে এখানে জাস্ট হাফটাকে বসিয়ে দাও, অ্যান্সার করে চলে আসো। কত হবে? 1/16, চারটে 2 রয়েছে, তাহলে কত হলো? 1/16, এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার, দ্যাট ইজ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন, এই টাইপের কোশ্চেন কিন্তু তোমরা আগামী দিনের পরীক্ষাতে ইজিলি দেখতে পাবে। নেক্সট কোশ্চেনে আসবো। এখানে দেখো আরো একটা বেশ ভালো কোশ্চেন দেওয়া রয়েছে। এক ব্যক্তি একটি যাত্রা সম্পূর্ণ করে 11 ঘন্টায়। এক ব্যক্তি একটি যাত্রা সম্পূর্ণ করে 11 ঘন্টায়। তিনি যাত্রার প্রথম ভাগে 25 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে গিয়েছিলেন এবং দ্বিতীয় ভাগে 30 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে গিয়েছিলেন। তাহলে তার যাত্রাপথের মোট দূরত্ব কত হবে? এটা তোমরা দেখতেই পাচ্ছ যে তোমার এখানে একটা পার্টিকুলার ডিস্টেন্স কি হচ্ছে, একটা পার্টিকুলার ডিস্টেন্স তোমার কি হচ্ছে, টোটালে 11 ঘন্টায় যাচ্ছে। তাহলে আমার টাইমটা কত নিচ্ছে? 11 ঘন্টা। আচ্ছা, এবার এখানে কি বলছে যে গিয়েছিল সে হয়তো 25 কিলোমিটার পার আওয়ার বেগে এবং ফিরেছে সে কত, 30 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে যেখানে আমার ডিস্টেন্স সেম, স্পিড ডিফারেন্ট, তাহলে সেখানকার অ্যাভারেজ স্পিডটা আমরা ইজিলি বের করতে পারি না? সেটা কি করবো? অ্যাভারেজ ইকুয়াল টু কি হবে? 2xy বাই x প্লাস y, মানে কি 2 ইনটু দুটো স্পিড বাই x প্লাস y, মানে হচ্ছে 30 প্লাস 25 কত হবে? 55। আমরা এটাকে অবশ্যই কিন্তু ক্যালকুলেশন করবো। এখানে দেখো 5 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 11, তাহলে এখানে কত হলো? তুমি এটা জাস্ট এইভাবে রেখে দাও, তাহলে কত হলো? লেটস সে 300 বাই 11, কেন 5 দিয়ে 10 আর দিকে 30, কত হবে? 300, 300 বাই 11 আসে। এটা গেল আমার স্পিড, আর আমার এখানে টাইমটা বলে দিয়েছে, তাহলে আমার ডিস্টেন্সটা বের করতে কোনো অসুবিধা হবে? একদমই না। ডিস্টেন্স কিভাবে করবো? ডিস্টেন্স ইকুয়াল টু হচ্ছে আমার 300, মানে ডিস্টেন্স ইকুয়াল টু কি হবে? স্পিড ইনটু টাইম। তা 300 বাই 11 ইনটু 11, 11 ক্যান্সেল। আচ্ছা, এখানে এবার একটু ভালো করে দেখো, এখানে কত হলো? তাহলে 300 কিলোমিটার হয়ে গেল। এখানে কি হলো? 300 কিলোমিটার হয়ে গেল। আচ্ছা, এবার অনেকেই ভাবতে পারে যে আচ্ছা আমরা তো মাঝে মাঝে 300 কে 2 দিয়ে ভাগ করে দিই, কেন? ওই মানে আমরা হয়তো ভাবি যে এটাকে আমরা গেল আবার এলো, সেই জন্য হয়তো 300 কে 2 দিয়ে ভাগ করতে হবে, কিন্তু এটা এই ক্ষেত্রে সেটা হবে না। কেন হবে না? কারণ একটু ভেবে দেখো যে তোমার এখানে কি বের করেছো? অ্যাভারেজ স্পিড, মানে আমার যে কোনো একদিকে যাওয়ার স্পিডটা হয়ে গেল আমার কত? 300 বাই 11 কিলোমিটার পার আওয়ার। ওকে, কিন্তু এখানে যেটা বলেছে সেটা কি, যে এক ব্যক্তি একটি যাত্রা সম্পূর্ণ করে 11 ঘন্টা, এমন নয় যে গিয়েছে আবার এসেছে, সেটা টোটালে 11 ঘন্টা, সেটা কিন্তু নয়। এখানে বলেছে যে এক ব্যক্তি যাত্রা সম্পূর্ণ করছে, মানে কি যে কোনো একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে গিয়েছে, সেটা হচ্ছে টাইমিংটা নিয়েছে 11 ঘন্টা। তাহলে ডিস্টেন্স কত হবে? ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, এবং সেটাকে আমরা ক্যালকুলেশন করলে আমরা বলতে পারছি 300 কিলোমিটার। দ্যাট ইজ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এখানে কিন্তু আবার 300 বাই 11 কে আবার কিন্তু পয়েন্টে নিয়ে এসো না, তাহলে কিন্তু ফালতু সমস্যা হবে।
নেক্সট কোশ্চেনে আসো। এখানে কি বলছে 28 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের বৃত্তচাপ হচ্ছে কত 22 সেন্টিমিটার। তাহলে বৃত্তচাপটি কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? কোশ্চেনটা ভালো করে একটু বোঝার চেষ্টা করো। কি বলেছে যে ধরো একটা আমার এরকম বৃত্তচাপ রয়েছে, বৃত্তচাপ আমাদের একটা ধরো পিৎজা হয় না, সে পিৎজার কি হয়, ধরো লেটস সে 4টে ভাগ করছো, তাহলে এটা যে তোমার একটা বন্ধু পেলো এই স্লাইসটা বেসিক্যালি একটা বৃত্তচাপ। যদি গোটা পিৎজাটা তোমার এটা বৃত্ত হয় তাহলে এই একটা স্লাইস হয়ে গেল আমার বৃত্তচাপ। আচ্ছা, এইবার এখানে বলছে কি যে এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা কত, এটা আমি থিটা ধরে নেবো। একটা ফর্মুলা আছে যে এই ডিস্টেন্স যেটা বৃত্তচাপ যেটা, সেটা এখানে কত বলেছে 22 বলেছে কিনা বলো, সেটা কত বলেছে এখানে 22 বলেছে। তাহলে এটার ফর্মুলা হচ্ছে থিটা বাই 360, ভালো করে শোনো, থিটা বাই 360 ইন্টু 2 পাই আর। থিটা বাই 360 মানে এটা হচ্ছে থিটা, তাহলে টোটালটা কত 360, টোটাল অ্যাঙ্গেলটা কত 360, তাহলে থিটা বাই 360 ইন্টু 2 পাই আর। এটা ইজিক্যাল টু হচ্ছে আমার যে বৃত্তচাপটা যেটা বলেছে সেটা কত হচ্ছে 22 সেন্টিমিটার। তাহলে এখানে আমার অ্যাঙ্গেলটা বের করতে কতক্ষণ লাগবে 5 মিনিট, এই 5 মিনিট বলছি 5 সেকেন্ড। কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি যে থিটা বাই 360 ইন্টু 2 ইন্টু পাই মানে হচ্ছে কত 22 এর 7 ইন্টু আর, আর মানে কত হচ্ছে 28। সুন্দর করে ক্যালকুলেশন করে দাও, অ্যান্সার করে চলে আসো, তাই নয় কি? এবার এখানে আমরা কি করবো, এখানে দেখতেই পাচ্ছি যে আমরা 22 22 ক্যান্সেল করছি, 7 দিয়ে কাটছি 4, তো 4 দিয়ে কাটো দেখো কত হবে, 4 দিয়ে হচ্ছে 90 এবং 2 দিয়ে কাটো কত হবে 45। তাহলে থিটা বাই 45 ইকুয়াল টু 1, সো থিটা ইকুয়াল কত হবে 45 ডিগ্রি, থিটা ইকুয়াল কত হবে 45 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে গেল আমার কত 45 ডিগ্রি। দ্যাট ইজ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দ্যাট ইজ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। খুব সহজেই আমরা কিন্তু এই কোশ্চেন গুলো করে নিতে পারি, খালি ফরম্যাটটা জানতে হবে যে আমার গোটা অ্যাঙ্গেলটা হচ্ছে আমার কত 360, আমার থিটা বের করতে হবে, তাহলে থিটা বাই 360 নেবো, আর গোটা পরিধিটা কত 2 পাই আর, আর তাহলে সেটার সঙ্গে গুণ করে দিলেই আমার অ্যাকচুয়ালি বৃত্তচাপটা বেরিয়ে আসছে। ঠিক আছে না? নেক্সট এখানে বলছে কি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি 289 সেন্টিমিটার স্কোয়ার হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে? এখানে একটা পাতি একটা বর্গক্ষেত্র আঁকো এবং বলছে তার যে ক্ষেত্রফল সেটা কত আছে 289 বর্গ সেন্টিমিটার বা সেমি স্কোয়ার। তাহলে আমরা জানি কি যে আমার বর্গক্ষেত্রের বাহু কত হয়, বর্গক্ষেত্রের বাহু হচ্ছে রুট ওভার ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের বাহু কি হচ্ছে রুট ওভার ক্ষেত্রফল। তাহলে এখানে কত হবে রুট ওভার 289 এবং সেটা কত হবে 17। তাহলে বাহুটা কত হলো 17, প্রত্যেকটা বাহু কত হলো 17। যদি আমার এখানে লেটস সে কোনো কারণে কর্ণ বের করতে দিয়েছে, তো কর্ণটাকে বের করি। কর্ণ ইকুয়াল কি হবে, কর্ণ হচ্ছে আমার বাহু ইনটু √2, ঠিক আছে? তাহলে বাহু হচ্ছে আমার 17 ইনটু √2 হয়ে গেল আমাদের কি কর্ণের অ্যান্সার। ওকে, সো অ্যান্সার হয়ে গেল অপশন সি। কোনো কারণে যদি এটা পরিধি দিত, এটা আমি এক্সট্রা করিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমরা কি এক্সট্রা করছি একটা। পরিধিটা কি হবে, পরিধিটা হচ্ছে ভালো করে দেখো, পরিধিটা অবশ্যই আমার চারদিকে 17 রয়েছে, তাহলে 17 গুণিত 4 বা বাহু গুণিত 4 দ্যাট ইজ ইকুয়াল টু এটা কত হবে 68 সেন্টিমিটার। এটা কিন্তু অবশ্যই আমি এক্সট্রা করালাম, এটা কিন্তু আমি অবশ্যই এক্সট্রা করিয়ে দিলাম, ঠিক আছে? আমরা বের করলাম অ্যাকচুয়ালি কর্ণটা, আমরা অ্যাকচুয়ালি বের করলাম এই কর্ণটা, ঠিক আছে? কর্ণটা কত বের হলো 17 √2, বাহু √2 হচ্ছে আমাদের কি কর্ণের ভ্যালু। নেক্সট, দুটি সংখ্যার গসাগু হচ্ছে 19 এবং তাদের অন্য দুই উৎপাদকের লসাগু হচ্ছে 11 এবং 13, তাহলে দুটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত হবে? দেখো এখানে কি বলেছে, এখানে লসাগু বলেছে, তাই তো? এখানে কি বলেছে লসাগু বলেছে, তাহলে একটু ভালো করে দেখো যে এখানে গসাগু প্রথম কথা হচ্ছে আমার 19 বলে দিয়েছে, আগে ওটাকে লেখো বা মার্ক করো। আর তাহলে আমার দুই উৎপাদকের লসাগু দেখো, একটা বলেছে কত 11, তাহলে আমার একটা সংখ্যা হতে হবে, ধরো ফার্স্ট নাম্বারটা যদি বলি সেটা কত হচ্ছে এই 19, যেটা গসাগু, গসাগু মানে কি গুণনীয়ক, গসাগু মানে কি গুণনীয়ক, তাহলে গুণনীয়ক তো গুণ হবেই এবং সেটা কত হবে ওই 11 সঙ্গে, এটা যা হবে। আরেকটা হবে সেকেন্ড নাম্বার এবং সেটাই হবে অবশ্যই হাইয়েস্ট নাম্বার। কেন? কারণ তুমি দেখতে পাচ্ছ 19-এর সঙ্গে আবার সেই 13 গুণ করে দাও, 19 সঙ্গে 11 বড় না 19 সঙ্গে 13 বড়, 13 বড়, 13 দিয়ে গুণ করে দাও, তা কত হবে 9 13 হচ্ছে তোমার বেসিক্যালি 117, 17 7 হলো 11, 13 কে 13 আর 11 কত হবে 13 11 হচ্ছে তোমার 224, তাহলে आंसर কত হবে 247। নাম্বারটা হচ্ছে আমার অপশন ডি 247 ইজ দ্য রাইট आंसर। কোন ছোট নাম্বারটা জানতে চাইলে আমরা এটাকে বলতাম, এটাকে আমরা কিন্তু ছোট নাম্বারটা বলবো, ঠিক আছে? তাহলে এবং এই 247টা হয়ে গেল আমার কি বড় নাম্বার, 247টা হয়ে গেল কি বড় নাম্বার। চলে আসো নেক্সট কোশ্চেনে।
একটি সংখ্যার 35% সমান হচ্ছে অপর একটি সংখ্যার 30% সমান, তাহলে প্রথম সংখ্যার সঙ্গে দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? দেখো এই টাইপের কোশ্চেন তোমরা হয়তো যারা একেবারে নতুন নতুন এসেছো তারা ভাবছো কি কত না কি আছে, কিন্তু বন্ধুগণ আমি তোমাদেরকে বলে রাখি বা শিওর করি যে এই টাইপের কোশ্চেন যত দেবে তত মজা। কেন? কারণ আমরা এখানে ট্রিকে যাবো। ট্রিকটা কি, যে এখানে দেখতে পাচ্ছ যে অ্যাকচুয়ালি কোশ্চেনের ফরম্যাটটা কি আছে দেখো। ধরো আমি একটা সংখ্যা ধরছি, সেটা হচ্ছে এক্স, আর একটা সংখ্যা ধরছি কত, ওয়াই। এবার একটু ভালো করে দেখো যে এখানে আমরা 35% অফ এক্স মানে কি 35x/100, এবং এটাই বলছে অপর একটি সংখ্যার 30% মানে 30/100 ইন্টু ওয়াই। এবার এখানে দেখো 100 ক্যান্সেল হয়েছে, তার মানে কি এখান থেকে আমরা ইচ্ছে করলে পার্সেন্টেজ গুলো ক্যান্সেল করতেই পারি। 5 দিয়ে এটা কাটবো 7, 5 দিয়ে এটা কাটবো 6, তাহলে অ্যাকচুয়ালি ভ্যালু কত আছে 7x = 6y, এবং এখান থেকে আমরা x/y বের করবো, কারণ এখানে বলেছে প্রথম সংখ্যার সঙ্গে দ্বিতীয় সংখ্যার অনুপাত। তা প্রথম সংখ্যা আমি x বের করেছিলাম, তাহলে x/y কত হবে? দেখো এখানে এক্সট্রা ছিল, এক্সট্রা আছে, ওয়াইটা কি করেছি গুণের আকারে ছিল, ভাগের আকারে নিয়ে নিয়েছি। তাহলে এখানে আমার কি পড়ে থাকলো 6, 6টা আগে লিখবো, তারপরে আমার এই 7টা কি আছে গুণের আকারে আছে, সেটা ভাগের আকারে চলে যাবে। তাহলে x/y কত হবে 6/7, বা বেসিক্যালি x/y কত হবে 6:7। এটা একটু খেয়াল রাখবে যে এখানে মাঝে মাঝে কি করে ওরা ইচ্ছে করে বদমাইশি করে, বেসিক্যালি ওরা কি করবে দ্বিতীয় সংখ্যার সঙ্গে প্রথম সংখ্যার অনুপাত চাইবে। ঠিক আছে, তো সাবধানে করতে হবে, এই টাইপের কোশ্চেন ভুল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকেই। চলো নেক্সট কোশ্চেনে আসো। আমরা দেখতে পাচ্ছি দুই পরিমাণে অনুপাত হলো, দুটো পরিমাণ বা লেটস সে কি বলো দুটো নাম্বার ধরো, তার অনুপাত কি আছে 3:5। যদি উভয় পরিমাণেই তোমার 9 কম করা হয় তাহলে অনুপাত হচ্ছে 5:9। তাহলে ক্ষুদ্র পরিমাণটি কত হবে, বা বেসিক্যালি ছোট নাম্বারটি কত হবে, ঠিক না? তাহলে এখানে আমার যে দুটো রেশিও রয়েছে সেটা কত আছে 3:5। তাড়াতাড়ি করবে আমার সাথে সাথে, যত তাড়াতাড়ি করবে তত তাড়াতাড়ি মজা হবে। ঠিক আছে, দুটো রেশিও রয়েছে, এটা হচ্ছে 3:5 আর এটা হচ্ছে 5:9। দুটো রেশিও রয়েছে 3:5 এবং 5:9। এবার একটু ভালো করে দেখো, উভয় পরিমাণই তোমার কি হচ্ছে, উভয় পরিমাণ থেকে তোমার কি হচ্ছে 9 কম করা হচ্ছে, 9 কম করা হচ্ছে। তাহলে এখানে আমার একটা জিনিস বুঝতে হবে, ফান্ডাটা ক্লিয়ার করো, যে এখানে 3 থেকে আমার যদি লেটস সে 5-এ আসছি মানে কত, আমার এখানে 2 বেড়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। প্রথম কথা ওখানে একটা ধাক্কা লাগবে, যদিও মাস এটা ধরেও নেই 5 থেকে এখানে 9, এখানে কত বাড়ছে 4 বাড়ছে, এখানে কত বাড়ছে 2 বাড়ছে। তো এই যে দুটো আমার কি হলো মিললো না, তো এখানে কি হচ্ছে উভয় পরিমাণে মানে 9 কমবে, তাহলে প্রথম কথা কমবে এখানে বেড়ে যাচ্ছে, তো সেখানে আমার গন্ডগোলটা মনে হচ্ছে। তাহলে এই টাইপের কোয়েশ্চেনে আমরা কি করব, সিম্পলি আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সিম্পলি এখানে রেশিও গুলোকে ট্যালি করব। রেশিও গুলোকে ট্যালি করার টেকনিকটা হচ্ছে কিছুই নয়, জাস্ট ডিফারেন্স গুলো নেব, এই ডিফারেন্স দিয়ে কোনাকুনি একে অপরকে গুণ করে দেবো, ডিফারেন্স দিয়ে কোনাকুনি একে অপরকে গুণ করে দেবো। তাহলে এখানে কত হবে 4 গুণ হবে, আর এখানে কত হবে 2 গুণ হবে। ঠিক, এবার একটু ভালো করে দেখো, এখানে 5-2 10, 9-2 18 হয়ে গেল, আর এখানে কত হলো 3-4 12, এবং এখানে হয়ে গেল কত 5-4 20। এবার একটু ভালো করে দেখো, এবার একটু ভালো করে বলো যে 12 থেকে 10 হয়েছে মানে কত 2 কমে গেছে, কমেছে তো। এবার এবার দেখো 20 থেকে 18 দেখো 2 কমে গেছে। তাহলে এই যে 2টা কমছে, এই 2টা কেন কমছে, এই 2টা কমার কারণ হচ্ছে এই যে মাঝখানে প্রত্যেকের ক্ষেত্রে 9 কমানো হয়েছে। তাহলে 2 কত হলো 9 বেরোলো, কি চেয়েছে ক্ষুদ্র পরিমাণটি। তো ক্ষুদ্র পরিমাণটি মানে কি হবে, আমরা যে রেশিও দিয়ে স্টার্ট করব তাহলে সেটা কি আছে এখানে দেখো, এটা কম যদি করা হয় তাহলে রেশিওটা এটা দাঁড়াচ্ছে, কিন্তু আমার অ্যাকচুয়ালি রেশিওটা কত হবে, মানে যেটা আমার ক্ষুদ্র সংখ্যা, তাহলে সেটা কত আছে 12 আছে কিনা বলো। তাহলে এখানে 12 হলে কত হবে 54 হয়ে গেল না? কেন? কারণ 2 এর সঙ্গে 12 কত 6 গুণ, তাহলে 9 সঙ্গে এখানে 6 গুণ করে দাও, 9 6 54। অ্যান্সার করে দেবো অপশন বি। তাহলে এই হিসেবে আমরা কিন্তু রেশিও মেথডে চটপট করে এই কোশ্চেন গুলো অ্যান্সার করে নিয়ে করতে পারি, কারো কোনো অসুবিধে হওয়ার কথা নয়। ঠিক আছে, তো এইভাবে তোমাদের কিন্তু করে যেতে হবে, বারবার করে বলছি ম্যাক্সিমাম প্র্যাকটিস, ম্যাক্সিমাম প্র্যাকটিস এন্ড ম্যাক্সিমাম প্র্যাকটিস। নেক্সট কোশ্চেন আসো, 1 থেকে 12 পর্যন্ত সংখ্যাগুলি বর্গের সমষ্টি কত হবে? 1 থেকে 12 পর্যন্ত বর্গের সমষ্টি কত হবে? খুব স্বাভাবিকভাবেই আমরা এই কোশ্চেন গুলো একদম চটপট করে নিতে পারবো। কিভাবে করবো? একটা ফর্মুলা আছে যে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 দিয়ে আমরা যদি n স্কোয়ার পর্যন্ত চলে যাই, তাহলে সেটা হচ্ছে আমার n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6। ঠিক আছে, তাহলে এখানে দেখো 1 থেকে 12 হচ্ছে, তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট দিয়ে আমরা পুরো 12 পর্যন্ত চলে যাবো। তাহলে এখানে n এর ভ্যালু কত বেরোলো 12। তাহলে এখানে 12 ইন্টু 12 প্লাস 1 কত হবে 13, 12 প্লাস 1 কত হবে 13। তারপরে 2n মানে কত হচ্ছে, তুমি দেখতেই পাচ্ছ যে 2n মানে হচ্ছে 12 2 24। ঠিক আছে না, 2n মানে কত 12 2 24, আর ওদিকে 1 মানে হচ্ছে 25 বাই কত 6। তাহলে সুন্দর করে অ্যান্সার করে দেবো, ক্যালকুলেশন করো ঝটপট করে অ্যান্সার নামিয়ে দাও। 6 দিয়ে কেটে দাও 2, তাহলে তাহলে কত হচ্ছে 13 2 26 আর 25, 26 আর 25 দেখো 25 25 কত হয় 625 হয়, আর 25 যোগ করে দাও, তাহলে অ্যান্সার কত হবে 650।
13 দিয়ে 26, 26 ইন্টু 25। দেখো এই টাইপের কোশ্চেন গুলো মুখে মুখেও করা যায়। 26 ইন্টু 25 তো, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি এখানে 25 আছে না একটা 25, আর এখানে কত আছে 1, তা 25 আর 25 এর গুণ করলে কত হবে 625 হয় কিনা, আর 25 ইন্টু 1 করলে কত হয় 25 হয়। তাহলে এই দুটোকে যোগ করে দাও, অ্যান্সার করে চলে আসো। তো এই যে জিনিসটা আমি এটা কিন্তু অবশ্যই মেন্টালি করলাম। এই মেন্টালিটি মানে এই মাইন্ডসেটটাকেও তোমাকে রাখতে হবে যে পরীক্ষায় কিছু কিছু গুণ ফটাফট ফটাফট করে একদম নামাতে হবে, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি হলো অপশন সি 650 ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্সার কি হলো অপশন সি 650 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কি বলছো 10টা কোশ্চেন যথেষ্ট নাকি? হ্যাঁ, গতকালকে যেরকম করলাম। চলো দেখি আরো কিছু কোশ্চেন করা যাক। দেখো এখানে কি দিয়েছে মান নির্ণয় করো। কি বলেছে যে cos 15 মাইনাস sin 75 বাই cos 15 প্লাস sin 75 ইজিক্যাল কত হবে। এখানে এই টাইপের কোশ্চেনে অনেকেই কি করতে পারে, এখানে আমরা ওই ভাববো যে হয়তো cos 15 না, এখানে হয়তো cos 45 আছে, বা হয়তো sin 75 না sin 90 আছে, মানে ওটা এই নাম্বার গুলো খোঁজার চেষ্টা করো, তাই না? বা এই ভ্যালু গুলো তো আমরা জানি, তাই সেই ভ্যালু গুলো খোঁজার চেষ্টা করবো, কিন্তু এখানে তো পাচ্ছি না সেটা। তাহলে কি করা যাবে? দেখো এখানে আমরা একটা কনসেপ্ট জানবো, সেটা হচ্ছে কি cos অফ 90 মাইনাস থিটা ইজিক্যাল টু কত হবে sin থিটা, ঠিক আছে। বা আমরা যদি এটাকে উল্টো ভাবে বলি যে sin অফ 90 মাইনাস থিটা, sin অফ 90 মাইনাস থিটা ইজিক্যাল টু কি হবে cos থিটা হবে। তো এই দুটো ফর্মুলা বা জাস্ট একে অপরের পরিপূরক, তো যে কোনো একটা ফর্মুলা মনে রাখলেই হবে। তো এখানে আমরা যদি দেখি এই যে sin 75 দেখতে পাচ্ছি, তো সেখানে আমরা যদি করি ধরো cos 15 যেরকম আছে সেরকম রাখো, আর এই sin 75 কে আমরা কি করব, sin 75 কে আমরা এইভাবে লিখবো sin অফ 90 মাইনাস 15, sin অফ 90 মাইনাস 15 দেখো কত হচ্ছে 75 আসছে কিনা বলো। আচ্ছা, বাই সেম ভাবে cos 15 আর ওদিকে সাইন অফ না করলেও হবে, আমি জাস্ট দেখাচ্ছি তাই 90 মাইনাস 15 হলো। তাহলে এবার একটু ভালো করে অবজার্ভ করো যে এখানে দেখো কি আছে সাইন অফ 90 মাইনাস 15, তাহলে এখানে দেখো সাইন অফ 90 মাইনাস থিটা আছে না, সাইন অফ 90 মাইনাস থিটা সেম জিনিসই তো, তাহলে থিটার জায়গায় কি করেছে এখানে থিটা রেখেছে আর cos নিয়ে নিয়েছে, সাইন অফ 90 কে ওটা cos করে দিয়েছে। তাহলে এখানে কি করব, উপরে যে cos 15 ছিল থাকুক, মাইনাস এখানে দেখো কি হচ্ছে তাহলে সাইন অফ 90 মাইনাস থিটা, সো বেসিক্যালি এখানে কি হলো cos, আর থিটা মানে কত এখানে 15 আছে, তাহলে cos 15 হয়ে গেল। আর নিচে যা আছে তাই রেখে দাও cos 15 প্লাস ওটাকে সাইন ভাবে করে দাও সেম ভাবে, দেখো তো হচ্ছে cos 15ই হচ্ছে। তো এখানে একটু ভালো করে দেখো নিচে আবার 2 cos 15 করার কোনো দরকার নেই, কারণ তুমি দেখতে পাচ্ছ cos 15 কারই আছে, তাহলে উপরে কি হলো 0 বাই তোমার বেসিক্যালি 2 cos 15 হলো। তো যাই হোক 0 বাই 0 যাই হোক না কেন, আলটিমেটলি আমার অ্যান্সার কত হলো 0 ইজ দ্য রাইট অ্যান্সার। সো এইভাবে আমরা কিন্তু ঝটপট করে এই কোশ্চেন গুলো অ্যান্সার করে নিতে পারি, কারণ কোনো অসুবিধা হওয়ার কথা নয়, একদম বেসিক কোশ্চেন। যদি আমরা একটু সাবধানে করি এই টাইপের কোশ্চেন, জাস্ট এই ফর্মুলাটা, এটা কি একদম মানে বলা যেতে পারে ট্রিগোনোমেট্রিক বেসিক কোশ্চেন বা বেসিক ফর্মুলা। এই ফর্মুলা গুলোকে একটু যদি খালি বারবার করে করতে থাকি না, আর আলাদা করে কিছু এক্সট্রা মাথায় নিতে হবে না যে কি হবে না হবে, ঠিক আছে, বুঝা গেল। চলো নেক্সট, এখানে কি বলছে 0.532 এবং 32 এর উপরে কিন্তু তোমার পৌনঃপুনিক রয়েছে বা রেকারিং ভ্যালু রয়েছে, তাহলে সেটা কি হবে, সেই ভগ্নাংশের মান কি হবে, কিভাবে করবে? দেখো এখানে আমরা প্রথমে হচ্ছে এই 0.532 মানে পয়েন্টের পরে যা সংখ্যা আছে সেটা লিখবো আগে, ঠিক আছে, 532 লিখলাম। তারপরে যেটা পৌনঃপুনিক নেই, আমার পৌনঃপুনিক নেই সেটা লিখবো, মাইনাস দিয়ে সেটা লিখবো, দ্যাট ইজ 532 মাইনাস 5 হলো। ওকে, আচ্ছা তারপরে কি হবে, তারপরে যে কটা সংখ্যার মাথাতে আমার কি আছে এই রেখা বন্ধনী বা বেসিক্যালি রেকারিং ভ্যালুটা রয়েছে সে কটা 9 নেব, আর যেটা নেই মানে 5-এ নেই, তাহলে এই 5টা মানে যেটা নেই তার জন্য একটা 0 নেব, তাহলে ফরম্যাট কি বোঝা গেল। পয়েন্টের পরে যে সংখ্যাটা আছে মানে বেসিক্যালি রেখা বন্ধনী বলছি, তোমার ওই রেকারিং ভ্যালু ছাড়া যেটা ভ্যালু আছে সেটাকে ডাইরেক্টলি লিখবো, দ্যাট ইজ 532 মাইনাস দিয়ে যেটা রেকারিং ছাড়া আছে বা নন রেকারিং যেটা সেটাকে আমরা লিখবো, সেটা কত হচ্ছে 5 হলো, বাই রেকারিং এ যে কটা আমার ডিজিট রয়েছে সে কটা 9 নেব, দুটো 9 আছে মানে দুটো ডিজিট আছে তাহলে দুটো 9, আর সাথে যেটা নন রেকারিং আছে সেখানে কটা ডিজিট আছে একটা, তাহলে একটা 0 নেবো, ব্যাস এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে কত হবে 527/990,
527 by 990, that is option B is the right answer. That is option B is the right answer. So ফরম্যাট গুলোকে একটু জানতে হবে, বারবার করে প্র্যাকটিস করতে হবে, তাহলে গিয়ে মনে থাকবে। নাহলে একদিন দুই দিন করলাম আর 6 মাস 1 বছর পরে গিয়ে আবার করবো, তাহলে ভাই ভুলে যাবো, কোনো চান্সই নেই। অ্যান্সার কি হলো 527 বাই 990। নেক্সট কোশ্চেন আসো। একজন স্কুটার আরোহী 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে যাচ্ছে, তাহলে সে কত দূরত্ব অতিক্রম করবে 2.5 ঘন্টায়? 2.5 ঘন্টায়। তো তুমি দেখতেই পাচ্ছ এখানে টাইমিং দিয়ে দিয়েছে, তাহলে এটা কি হলো টাইম। আচ্ছা এটা কি আছে? এটা কি আছে? স্পিড আছে। এটা কি আছে? স্পিড আছে। তাহলে আমার কি চেয়েছে? কত দূরত্ব। এটা কোনো কোশ্চেন হলো? একদম বাচ্চাদের কোশ্চেন দিয়ে দিয়েছে। ডিসটেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন টাইম। ডিসটেন্স দিয়ে দিয়েছে তোমার, ডিসটেন্স বের করবো। স্পিড দিয়ে দিয়েছে আমার 50 আর টাইম দিয়ে দিয়েছে 2.5। কোনো কোশ্চেন হলো? বলো। 50 ইন্টু 2 কত হবে? 100, আর ওদিকে লেটস সে 50 ইন্টু 0.5 মানে বেসিক্যালি হাফ। তো বেসিক্যালি কত হলো? 25। অ্যান্সার করে দাও আমার 125 কিলোমিটার। 125 কিলোমিটার। কেন এখানে এত সোজা হয়ে গেল? কারণ এখানে তুমি দেখতে পাচ্ছ এটা কিলোমিটার প্রতি ঘন্টা আছে, এটা ঘন্টায় আছে, আমার কিলোমিটারে চেয়েছে, তো আর কি হলো, এটা বাচ্চাদের কোশ্চেন হয়ে গেল, তাই না? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। প্লাস 25টা কোথা থেকে আসলো? কিছুই নয়, 2.5 রয়েছে না, সেটাকে আমরা কি করলাম, জাস্ট 2 আর এখানে 0.5 নিয়ে নিলাম। আর এখানে 50 দিয়ে যদি গুণ করতে হয়, তাহলে 50 দুগুণে 100 আসবে, আর 50.5 এ আর একটা মানে ভ্যালু আসবে। 50.5 কত হবে? 50 ইন্টু 0.5 কত হবে? 0.5 মানে হাফ। 50 এর অর্ধেক কত হবে? 25। সেটাই করেছি। বুঝে গেল? চলো নেক্সট। একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কত আছে? 81 সেন্টিমিটার স্কয়ার। এটা 81 সেন্টিমিটার স্কয়ার। অবশ্যই ক্ষেত্রফল আছে বলে ক্ষেত্রফল কি হবে? এটা সেমি স্কয়ার আসবে। তাহলে ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য কত হবে? তাহলে ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য কত হবে? এখানে আমরা যদি দেখি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, মনে রাখবে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজটা হচ্ছে সবচেয়ে বড়, ঠিক আছে? অতিভুজটা কি হচ্ছে? সবচেয়ে বড়। অতিভুজটা কি হয়? সবচেয়ে বড়। আর এখানে যেহেতু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, তার মানে কি এই দুটো, দ্যাট ইজ লম্ব এবং আমার ভূমি, এই দুটো কি হবে? সমান হবে। তো সেটাকে আমি ধরে নিলাম এক্স। দুই ক্ষেত্রে আমরা এটাকে কি করলাম? এক্স ধরলাম। আমার এই অতিভুজটা চেয়েছে, তাহলে আমরা কি করবো? আমরা জানি কি ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে হাফ ইন্টু এক্স ইকুয়াল কত হবে? এখানে কত বলেছে? 81। পর পর করে যেতে হবে, ঠিক আছে? এবার এখানে দেখো এক্স এর ভ্যালু কত হবে? এক্স স্কয়ার ইকুয়াল কত হবে? 81 ইন্টু 2, তাহলে তার রুট ওভার হয়ে গেল। এবার 81 কে রুট ওভার করে কত হবে? 9, তাহলে 9√2 হয়ে গেল। একদম একদম মানে বেসিক ভাবে একদম নিট এন্ড ক্লিন ভাবে করবে। তাহলে এক্স এর ভ্যালু কত হলো? 9√2। মানে কি হলো? একটা বাহুর দৈর্ঘ্য কত হলো? 9√2। এবার অতিভুজ চেয়েছে, তাহলে অতিভুজটা কি হবে? অতিভুজটা হচ্ছে বেসিক্যালি তোমরা জানো যে রুট ওভার, লেটস সে আমি যদি বলি লম্ব স্কয়ার, হ্যাঁ, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা তো সকলেই জানবে। তাহলে লম্বটা কত আছে? লম্ব হচ্ছে 9√2 এর হোল স্কয়ার প্লাস ভূমি কত আছে? 9√2 ই আছে, তার হোল স্কয়ার হয়ে গেল। এবার সুন্দর করে ক্যালকুলেশন করবো। 9√2 মানে বেসিক্যালি কত হলো? 81 ইন্টু 2, ঠিক আছে? দেখো 81 ইন্টু 2 আসলো, প্লাস আবার 81 ইন্টু 2 আসলো। এত কিছু করার দরকার নেই, জাস্ট এটা করলে মানে নর্মালি হয়ে যেত, √2x করলেই হয়ে যায়, ঠিক আছে? মানে এত কিছু পেঁচানোর দরকার নেই, আমি এখনই দেখিয়ে দিচ্ছি অবশ্য। যাই হোক, তাহলে এটা কি হলো? এটা তোমার হলো বেসিক্যালি কত আসছে? 81 কে কমন নিয়ে 81 ইন্টু 2, তো তাহলে এখানে আসছে 2 2 এ 4, 2 আসবে, আর এখানে 9 ইন্টু 2 হবে। দেখো কেন বলছি যে আমার এখানে যদি আমি প্রথমটা দেখো 81 ইন্টু 2, 81 ইন্টু 2, তাহলে 2 ইন্টু 81 ইন্টু 2 করা যেতে পারে। এবার দেখো 2 ইন্টু 2 এ কত হবে? এটা 2 বেরোবে, আর 81 থেকে এটা 9 বেরোবে, তাহলে বেসিক্যালি কত? 18। এত প্যাঁচালো করার কিন্তু দরকার নেই, হ্যাঁ, এটা একটু প্যাঁচালো হয়ে গেল। এটাকে বেসিক ভাবে আরেকটা করা যায়, সেটা হচ্ছে যে তুমি এখানে লম্বটা যেহেতু ধরো এক্স ধরেছো, তাহলে এখানে অতিভুজটা কত হবে? এখানে তোমার কি হবে? রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু কত হবে? 2x স্কয়ার। এবার 2টা বাইরে চলে যাবে, তাহলে 2x স্কয়ার বলছে, এক্সটা বাইরে যাবে, তাহলে x √2 হয়ে গেল, √2x অ্যাকচুয়ালি আসবে, ঠিক আছে? √2x আসবে। এবার x এর ভ্যালু আমি কত বের করলাম? x এর ভ্যালু বের করলাম 9√2। তাহলে আমার অ্যাকচুয়ালি অতিভুজটা কত হবে? অতি ইকুয়াল কত হবে? √2 ইনটু x এর ভ্যালু √2, 9√2। তাহলে এখানে √2 ইনটু √2 কত হবে? 2, আর 9 কত হবে? 18। এক লাইন অঙ্ক কিন্তু, হ্যাঁ, এক লাইন অঙ্ক, এত বড় কিন্তু করার দরকার নেই। এটা জাস্ট আমি এটা করতে করতে করে ফেলেছি, আদারওয়াইজ তোমরা বুঝতেই পেরেছো যে এটা বেসিক্যালি কত হবে? 18 সেন্টিমিটার। কি অতিভুজের দৈর্ঘ্য? 18 সেন্টিমিটার। চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে, আমরা চটপট করে অ্যানসার গুলো করবো। রাকেশ দুবার রক্তদান করে 3 বছরে এবং প্রতিবার তোমার 330 ml রক্ত দেয়, তাহলে কত পরিমাণ রক্ত সে দান করবে 6 বছরে? কিভাবে করা যাবে?
তো দেখো তুমি দেখতেই পাচ্ছ যে বছরে 2 বার সে রক্তদান করছে এবং একবারে সে কত 330 ml দান করছে। তাহলে আলটিমেটলি সে কত পরিমাণ রক্তদান করবে তুমি তুমি দেখতেই পাচ্ছ, এবং কত বছরে সেটা দেখতে হবে। এখানে বলছে যে 3 বছরে 2 বার রক্তদান করেছে। তাহলে দেখো 3 বছরে 2 বার রক্তদান করছে, তাহলে আলটিমেটলি তোমার 6 বছরে কতবার করবে? 4 বার রক্তদান করবে, খুবই স্বাভাবিক। এবং একবারে কত দিচ্ছে? 330 ml। তাহলে এখানে কত হবে? 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত? 4 3 12 তাহলে 1, 4 3 12 1320 ml। এবার 1320 ml মানে কত হলো? 1.32 লিটার। 1.32 লিটার, এখানে লিটারে রয়েছে। আমরা অ্যান্সার করে দেবো অপশন সি, 1.32 লিটার। 1.32 লিটার। ঠিক আছে, তো এইভাবেই ছিল আমাদের আজকের ছোট্ট একটা ক্লাস। আমি বারবার করে বলছি, ক্লাসগুলোকে নিয়মিত করো, রেগুলার করো, এবং অবশ্যই কোয়েশ্চেন্স গুলো আমরা যতটা সম্ভব আপডেট করছি, যাতে কিনা আগামী দিনের পরীক্ষাগুলো যেন তোমরা খুব সুন্দরভাবে প্রিপেয়ার হতে পারো। আমাদের সিআরপি একাডেমির পেড ব্যাচ কোর্সে তোমরা যারা যারা জয়েন করোনি তারা অবশ্যই জয়েন করতে পারো। যারা যারা মনে করছো যে না এখনো অনেক সময় আছে, সত্যি সময় আছে, সত্যি কথা বলতে এখনো পুলিশের পরীক্ষার কিন্তু আমরা কিছু আবহাওয়া পাচ্ছি না। ডেফিনেটলি তোমাদের হাতে যারা যারা এখনো হয়তো সময় পাওনি বা এতদিন মনে করছে যে যা এইবারে সুযোগটা চলে গেল, কিন্তু একদমই না, এখনো হাতে সময় আছে, একটু ভালো করে প্রিপারেশন নাও, নিশ্চয়ই হবে। তো টেলিগ্রামে আমাদের সিআরপি একাডেমি টেলিগ্রাম চ্যানেলে যারা যারা জয়েন করনি অবশ্যই জয়েন করে নেবে। কমেন্ট সেকশনে আজকে 15তে তোমরা কে কত পেয়েছো অবশ্যই আমাকে জানাবে। ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে, এবং ক্লাসগুলোর যে কি বলবো, যদি কোনো রকম কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই দিতে পারো। ক্লাসের কোয়েশ্চেন নাম্বার বা বেসিক্যালি নাম্বার অফ কোয়েশ্চেন্স আমি কিন্তু অবশ্যই বাড়াবো, একটু ধৈর্য ধরো। কয়েকটা দিন পরে আমরা একদম পুরো রেগুলার হয়ে যাবো, ডেইলি বেসিস আমরা কোয়েশ্চেন্স গুলো আরো বেশি বেশি করে করাবো, ঠিক আছে? আর আমি পবন সাহা, তোমাদের ম্যাথ ও রিজনিং মেন্টর। প্রতি সোম থেকে শনি দুপুর 3টের সময় রিজনিং ক্লাস এবং রাত 8টার সময় ম্যাথসের ক্লাস, এই দুটো ক্লাসকে কন্টিনিউয়াসলি করিয়েছি, রেগুলারলি করতে থাকো। আর জিকে ক্লাসও হচ্ছে, সেই জিকে ক্লাসও কিন্তু নিয়মিতভাবে করতে থাকো, ঠিক আছে? ক্লাসগুলো যদি ভালো লাগে লাইক এবং শেয়ার কিন্তু অবশ্যই করে দেবে, এটা কিন্তু তোমাদের কাছ থেকে আমরা অবশ্যই এক্সপেক্ট করে থাকি। তো আজকে আমাদের এখানে শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল বেলা 3টের সময় রিজনিং ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ।